তার সামনে দিয়ে যে রেলপথ গেছে, কুমুদিনী তার উপর গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপর এসে পড়ল। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমোপিয়া। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কলমে, মিসেস চৌধুরী। সত্যি ঔপন্যাসিক, কেবল এইটুকু বললেই সব বলা হয় না। তিনি উপন্যাস লিখে টাকা রোজগার করেন, অর্থাৎ তিনি যদি উপন্যাস না লেখেন তাহলে তার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা তার পেশা। কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন তিনি একলা হওয়ার সময় পান তখন আসে ঘুমের সময়। কাজেই তাকে কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। ঠিক হলো, অন্তত একখানা উপন্যাস না লিখেই তিনি আর কলকাতায় ফিরবেন না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলেন ঝাঁঝা জাংশনে। একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলেন। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়ান। দুপুর ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয় বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। তার মধ্যে একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিস্টান। আর একজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এই ভদ্রলোকের বয়স হবে ওই বছর 50। কলকাতার কোনো এক কলেজে প্রফেসরি করতেন। এখন অবসর নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ এবং সন্ধে হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে সত্যেন অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলেন। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিশাচের অস্তিত্ব আছে কি না। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। সত্যেন জিজ্ঞেস করলেন, আচ্ছা, পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো না? হ্যাঁ, দেহ না থাকলে দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায়ই প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। যখন সে মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে, আর এই জীবন্ত মৃতদেহগুলোই হলো পিশাচ। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে গায়ে কাঁটা দিয়ে উঠল।
প্রায় তো শুনতে পাই যে অমুক লোক রক্ত স্বল্পতায় মারা গিয়েছে। তা আপনি কি এটাই বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতেও পারে, অনেক সময় না হতেও পারে। এমন সময় মাঝবয়সী মোটাসোটা মিসেস কুমুদিনী দেবী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? আরে কুমোদিনী দেবী যে, আসুন আসুন। ওই কিছু না, আসলে অমূল্যবাবু আমাকে একটু ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন, ও, ভূতের গল্প হচ্ছে বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি খুব ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। ভয়ানক ভূত কাকে বলে তা আমি জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন কি? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যিই বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। সত্যেন চমকে উঠে অমূল্যবাবুর মুখের দিকে তাকালেন। কুমুদিনীরও ভয় মুখ ম্লান হয়ে গেল, কিন্তু সেই ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি? অমূল্যবাবু স্থিরভাবেই বললেন, সম্প্রতি এখানে রক্তাল্পতা রোগে মৃত্যুর হার বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসম্মত কারণ খুঁজে পাওয়া যায় কি? হ্যাঁ? কুমুদিনী উচ্চ স্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো, আপনি একটা পিশাচকে বন্দি করার ব্যবস্থা করুন না। সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আসতে আসতে সেই প্রমাণটা ভালো করেই পেলেন সত্যি। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে তার মনে হতে লাগলো যেন সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ তার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে তার ঘরে এসে চা পান করতেন। সেদিন সকালে বাংলোর বারান্দায় বসে সত্যিন আর অমূল্যবাবু চা পান করছিল। এমন সময় ওনারা দেখলেন সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যেন যাচ্ছেন। সত্যিন চেঁচিয়ে তাকে চা পান করার জন্য আহ্বান করলেন। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভায়া শিগগির, আমার একটু দেরি করার সময় নেই। কেন, আপনারা তো তারা কিসের? আরে মিসেস কুমুদিনী চৌধুরীর মালি ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। সে কি, কি অসুখ? যার শুনেছি অ্যানিমিয়া বলেই মনে হচ্ছে। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? গোবিন্দবাবু বললেন, না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলে, ওর ছেলেকে তো আমি জানি। তার নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও তাকে আমি দেখেছি। জোয়ান সমর্থবান ছেলে। আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে তো এত তাড়াতাড়ি কারো অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে একবার গদাধরকে দেখে আসি। চলো। সত্যেনবাবুর বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলো যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না।
মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। ওনারা সকালে গিয়ে সেখানে উপস্থিত হলেন। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকে রাত বোধহয় কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গায় আঙুল নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? ওটা ক্ষত চিহ্ন বলেই তো মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বললে, বাবু, গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতো। ওকে দেখাশোনাও তিনিই করেন। ওর জন্যই দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই। রোগীর ভালো রকম সেবা যত্ন হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়ি নিয়ে যাব। তোমার ওই রেলে 2-4 জন কুলিকে ডাকো তো। গদাধরকে তারা এখনই এখান থেকে তুলে আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণটা বোঝা গেল না। রোগ হয়েছে রোগীর দেহে, এই বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাই হোক, তার কথা মতোই কাজ হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, এ কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এ বাড়িতে এখানেও ঠিক মতো সেবা চিকিৎসা হচ্ছিল না, তাই আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যের পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টি ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে সত্যেনের চোখে ঘুম নেমে এলো। অনেক রাতে আচম্বিতে ঘুম ভেঙে গেল সত্যেনবাবুর। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসতেই ওনার মনে হলো জানলার সারসির ওপারে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটাই উনি ভাবলেন হয়তো মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে ও ঝড় হই হই করছে। এমন দুর্যোগে সারসির উপরে করাঘাত করতে কে আসবে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আবার বিছানায় শুয়ে পড়লেন তিনি, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সারসির উপরে আবার শব্দ হতে শুরু করল। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে উঠে পড়লেন। এবার তো আর কোনো সন্দেহই নেই। কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে ঘরের ভিতরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতেন। টপ করে সেটা তুলে নিয়ে জানলার ওপরে আলোটা ফেললেন। সেই তীব্র আলোকে দেখলেন
বন্ধ সার্সের উপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখ আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোর রেখার ভিতর দিয়ে সাঁত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার ওপর কাঁপতে কাঁপতে বসে পড়লেন তিনি। আতঙ্কে সারা রাত আর ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো সার্সির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতর এসে পড়েছে, কিন্তু তখনও সত্যেনবাবু জড়ভরতের মতো বিছানার ওপর আড়ষ্ট হয়ে বসে। এমন সময় বাইরে থেকে শুনলেন তার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। আরে ও ভাই, দরজা খোলো, খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। অস্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠলেন, দরজা খুলে দিলেন। অমূল্যবাবু ঘরের ভিতরে আসতেই সত্যেন জিজ্ঞেস করলেন, তা এত ভোরে আপনি যে গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি? এই অল্প সময় গদাধর একেবারে ছেড়ে উঠেছে। হ্যাঁ, বলেন কি? কি করে সারলো? গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের খপ্পরে। তা আপনি কি এখন চারিদিকে পিশাচের স্বপ্ন দেখছেন নাকি অমূল্যবাবু? তোমার যা ইচ্ছে বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কেউ তার ত্রিসীমানায় আসতে পারেনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখা যেত না। রক্ত শোষণ? অমূল্যবাবু কি বলছেন এসব? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার কথার কোনো জবাব আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো, আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম। পাহারা দেওয়ার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমি টের পেয়েছ বোধহয়। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। এই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তি দেখা যাওয়া সম্ভব নয়, একথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলাম। ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলাম। কে সে? কিছু আন্দাজ করতে পারো? না তো। সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর সার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে আসছিল আমার দিকে, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানলা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার ওপরে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেলাম, কিন্তু সেদিকে আমার আর ভূক্ষেপ নেই।
হ্যাঁ, এখন বলো, আবার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে। অমূল্যবাবু আপনি কি বলছেনটা কি? মিসেস কুমোদিনী চৌধুরী মানে? শোনো, টেলিগ্রামে আমরা আরো এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমোদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে। আর মিসেস কুমোদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেন। সত্যেনবাবুর সারা শরীর কেমন একটা করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়লেন। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে উনিও কালকে রাত্রে যা দেখেছিলেন সেই ঘটনাটা খুলে বললেন। অমূল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। সত্যেন ফিরে দেখলেন বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথমে ওনার চোখে পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে সত্যেনের ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে মুখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনো দিন কোনো মানুষের মুখে কেউ লক্ষ্য করেনি। তারপরেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে এলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। সত্যেন দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন, মিসেস চৌধুরী সাবধান, ট্রেন! কিন্তু মুখের কথা মুখেই রইল। তার সামনে দিয়ে যে রেলপথ গেছে, কুমুদিনী তার উপর গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপর এসে পড়ল। তারপর সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলেন সত্যেনবাবু। মনে হতে লাগলো চারিদিকে পৃথিবী যেন ঘুরছে, এবং সেই অবস্থাতেই শুনলেন অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, ট্রেনে যে চাপা পড়লো কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ সকলের মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনও কারোর মনের ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনও কমল না কেন, তাই নিয়ে প্রায় সবার মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো দেখছি, এই রক্তাল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে সত্যেনবাবুর বেশ রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে, এবং চারিদিকে ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো আলো। এই পূর্ণিমার শোভা দেখার জন্যই ততক্ষণ উনি নদীর ধারে অপেক্ষা করছিলেন। বিভোর হয়ে চারিদিকে দেখতে দেখতে বাসার পথে ফিরে আসছেন। গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লিরব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। এমন সময় প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো তার। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যেই হয়। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখতে পেলেন তিনি, তাতে ওনার বুকের রক্ত হিম হয়ে গেল। পথের একটা মোড়ে পৌঁছতেই দেখেন অদূরে কে যেন দাঁড়িয়ে আছে।
মিসেস কুমুদিনী চৌধুরী? না, সত্যেনবাবু জানেন তার দেখার কোনো ভ্রম হয়নি। এমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কথাও নয়। ভাগ্যিস কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই সে সত্যেনবাবুকে দেখতে পাননি। সে সুযোগে সত্যেনবাবু তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে যান। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। উনি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলেন তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্যে দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ দর্শন মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং উনিও ছুটতে লাগলেন রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে পৌঁছে গেলেন একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ সত্যেনকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে তার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। সত্যেন প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলেন, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এই মাত্র মিসেস চৌধুরীকে দেখতে পেলাম। তার মানে? ওই নদীর পথ ধরে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী, না, আমি ভুল দেখিনি। মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে চলে গেলেন। তুমি ঠিক দেখেছ? আপনাকে যেমন ঠিক দেখছি আমি, তাকেও ঠিক তেমনটাই দেখেছি। ওঠো ওঠো ওঠো, আর দেরি করো না, এক্ষুনি আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞেস করবে না আমাকে, চলো। অমূল্যবাবু হাত ধরে সত্যেনকে টেনে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা সত্যেনবাবুর হাতে দিয়ে বললেন, সত্যেনবাবু রীতিমতো যন্ত্রচালিতের মতন তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। আবার সেই নদীর পথ, চারিদিক তেমনই নীরব ও নির্জন। আকাশে তেমনই স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বনজঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে এমনভাবে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন সত্যেনের ছিল না। তার মনে হচ্ছিল তার প্রাণ থেকে সমস্ত কবিত্ব যেন কর্পূরের মতো উবে যাচ্ছে। ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে, আর সে চমকে চমকে উঠছে। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে উনি ভাবলেন, ঝোপে ঝাড়ে আড়ালে আবছায়ায় যেন সব অশরীরী দুষ্টু আত্মা রক্ততৃষ্ণায় উন্মুখ হয়ে আছে। ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই যে দেখা যাচ্ছে ঝাঁঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অশ্রান্ত তালে। সত্যেনবাবুর মনে হলো এতক্ষণ ওইসব কবরের পাথরের ওপরে যেসব ছায়াদেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে সুর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতরে তাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো, সাবধান, কোনো কথা বলো না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইল। সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না কারোর। ইহলোক থেকেও যেন পরলোকের বাসিন্দা বলে মনে হতে লাগলো নিজেদের। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু সত্যেনের গা টিপলেন। চমকে উনি ফিরে দেখলেন নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতন গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী! অমূল্যবাবু ওনার কানে কানে বললেন, আজকে রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল। একটা কবরের উপর গিয়ে
এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে 2 হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে হিহি করে অট্টহাস্য করে উঠল যে সত্যেনের মনে হলো বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। দুজনে মিসেস চৌধুরীর কবরের ওপর গিয়ে দাঁড়ালেন। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ছি, তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞেস করলেন না সত্যেন, কারণ তিনি তখন যেন আচ্ছন্নের মতো হয়েছিলেন। অমূল্যবাবু যা বললেন সেও তাই করলেন। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবার আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তাতে কিন্তু তুমি বাধা দেবে না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেলেন। সত্যেন স্তম্ভিত চোখে দেখলেন কফিনের ভেতর শুয়ে আছে মিসেস চৌধুরীর স্থূল দেহটা। সে দেহ দেখলে মনে হয় না যে কোনোদিনও তা ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহও নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল। তার ওষ্ঠাধারের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে যেন সত্যিনেরই মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা হঠাৎ তার মাথার উপর তুলে ধরলেন। তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্টে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এমন গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন ইতি মৌপিয়া। শুভরাত্রি।